নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বৈদ্যুতিন মাধ্যমে আজকে আমি তোমাদের সঙ্গে শৈশবের স্মৃতি নামক গদ্যাংশটি আলোচনা করব। এই গদ্যাংশটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্মৃতিকথা হিসেবে কাজ করবে। স্মৃতিকথা আসলে হচ্ছে কি, যে সময় জীবনের থেকে চলে গেছে, যে সময়টা অনেক আগে ছেড়ে চলে আসা হয়েছে, সেই সময়টাই হচ্ছে কি যখন পরবর্তীতে লেখা হয়, তো সেটাই হচ্ছে কি স্মৃতিকথা। তো সেই স্মৃতি, শৈশবের স্মৃতি কার? শিবনাথ শাস্ত্রী। এই শিবনাথ শাস্ত্রী আসলে কে? শিবনাথ শাস্ত্রী 19 শতকের একজন বিখ্যাত বাঙালি মনীষী, যিনি হচ্ছে বাংলার সমাজ, বাংলার সংস্কৃতির বিষয়ে গভীর তাৎপর্য রেখে যান বাঙালির জীবনে। তো 19 শতাব্দীতে বাংলাদেশের এক প্রখ্যাত ধর্ম ও সমাজ সংস্কারক কলকাতায়ও এসেছিলেন। সংস্কৃতে MA করার জন্য তিনি শাস্ত্রী উপাধিতে সম্মানিত হয়েছেন। রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ তখন বাংলার জনসমাজে গভীর প্রভাব বিস্তার করেছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন এই সমাজের একজন বিশিষ্ট নেতা হিসেবে, অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ যে কি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ছেলে, অর্থাৎ রবীন্দ্রনাথের বাবা, তিনি, তারপর কেশবচন্দ্র সেন অর্থাৎ যিনি হচ্ছে কি আমাদের কোচবিহারের মহারানী সুনীতি দেবীর বাবা, সমাজের একজন বিখ্যাত সমাজপতিতা। শিবনাথের সঙ্গেও এই সমাজের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং খুব দ্রুত তিনি এই সমাজের একজন নেতৃস্থানীয় ব্যক্তি হয়ে ওঠে। বিশিষ্ট সাহিত্যিক হিসেবেও তার ব্যাপক পরিচিতি ছিল এবং অনেক গ্রন্থ রচনা করেছেন। তার গ্রন্থের মধ্যে উপন্যাস এবং প্রবন্ধগুলি গভীর তাৎপর্য রাখে। উল্লেখযোগ্য কিছু কবিতার বই হল নির্বাসিতের বিলাপ, পুষ্পাঞ্জলি, হিমাদ্রি কুসুম, ছায়াময়ী, পরিণয় ও পুষ্পমালা। উপন্যাসের মধ্যে রয়েছে নয়নতারা, যুগান্তর, মেজবউ, বিধবার ছেলে। প্রবন্ধ পুস্তকের মধ্যে বিখ্যাত কিছু বই রয়েছে রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, প্রবন্ধাবলী, ধর্মজীবন, আত্মচরিত প্রভৃতি। এগুলির মধ্যে রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থটি সবিশেষ উল্লেখযোগ্য এবং 19 শতাব্দীর বাংলার এক অনন্য সমাজ দর্পণ বলে আজও এই বইটি স্বীকৃত হয়ে আছে। আসলে কি যে রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ বলতে গেলে শুধুমাত্র যে বাংলার কোনো বই নয়, এই বই হচ্ছে এমন একটি বই যেখানে হচ্ছে ইতিহাস, অর্থাৎ কি যে বাংলায় ব্রিটিশ শাসিত সময়ের যে ইতিহাস অত্যন্ত সূক্ষ্মভাবে সেখানে একেবারে প্রকৃত পরিচয়গুলি লেখক উপস্থাপন করেছেন। রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাজ ইতিহাসের দলিল। তো আজকে আমরা যে অংশটি পড়ব সেটি হচ্ছে কোনো গল্প নয়, একটা প্রবন্ধ। আসলে হচ্ছে প্রবন্ধ মানে এসে, তোমরা যে এসে বলো সেটাই হচ্ছে প্রবন্ধ। তো এখানে প্রবন্ধ হলেও এর মধ্যে অনেক গভীর বিষয় রয়েছে, অর্থাৎ কি যে স্মৃতিসূত্রে লেখকের জীবনের নানান কাহিনী আমরা এখানে দেখতে পাব।
আমি শৈশবে পশু পক্ষী পুষিতে বড় ভালোবাসিতাম। পুষি নাই এমন জন্তু নাই, টুনটুনি, বুলবুলি, দোয়েল, ছাতারে, শালিক, টিয়া ও সকল তো পুষিয়াছি। পিঁপড়েও পুষিতাম। ফড়িং ও পিঁপড়ে পোষা আমার একটা বাতিক ছিল। তার মানে কি, ফড়িং আর পিঁপড়ে পোষাটা হচ্ছে কি, ফড়িং আর পিঁপড়ে পোষাটা হচ্ছে কথকের একটা অভ্যেস। বাতিক, বাতিক মানে হচ্ছে কি, বাতিক মানে হচ্ছে একেবারে মুদ্রাদোষের মতন অবস্থা, মানে যেগুলো হচ্ছে কি, যেগুলো হাজারো চেষ্টা করলেও জীবন থেকে কাটানো যায় না। তাহাদিগকে অতি যত্নে কৌটোর মধ্যে রাখিতাম। ফড়িং দিগকে কচি কচি দুর্বার ঘাস খাওয়াইতাম। পিঁপড়ে দিগকে চিনি, মধু প্রভৃতি খাইতে দিতাম। অর্থাৎ কি, তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে কথক আসলে খুব সুন্দরভাবে কি করেছেন, খুব সুন্দরভাবে তিনি এই সমস্ত প্রাণী বা অর্থাৎ প্রাণী পাখিগুলো, তার পাশাপাশি হচ্ছে কি পতঙ্গগুলোর সঙ্গেও তার বেশ সখ্যতা ছিল। আসলে আজকের জীবন আর কথকের জীবন অনেক সময়ের ব্যবধান, যেখানে হচ্ছে কি শিবনাথ শাস্ত্রীর জন্ম 1847 সালে, অর্থাৎ 1947-এর, যেখানে হচ্ছে কি আমাদের স্বাধীনতা তারও 100 বছর আগে। তো সেই সময় দাঁড়িয়ে তার জীবন, তার অবস্থান, সেগুলোকে তিনি এখানে বর্ণনা করেছেন। অর্থাৎ তার মধ্যে একটা হচ্ছে কি স্মৃতির সম্পর্ক, একটা স্মৃতিসূত্রের একটা গভীর সম্পর্ক এখানে রয়েছে। তো সেই সম্পর্কটাকে তিনি এখানে উপস্থাপন করেছেন। আসলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন এই ধরনের গল্প পড়ি, তখন আমাদের কাছে এগুলো মনে হয় যেন রূপকথার গল্পের মতো, কিন্তু নয়। একটা সময় ছিল, যে সময়টায় হচ্ছে কি, যে তোমাদের বয়সীরা বা আরও ছোটরা, তারা হচ্ছে কি তাদের সঙ্গে এই খোলা মাঠ, যে পুকুর, নদী, এই সমস্তর একটা বেশ সুন্দর ভালো সম্পর্ক ছিল। কিন্তু ধীরে ধীরে অতি আধুনিকতা বা আলট্রা মডার্ন সোসাইটি বা অতি আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা ক্রমাগত হচ্ছে খড়কুনো হয়ে জীবনকে ক্রমশ একটা যন্ত্রের মতো পরিণত করে দিয়েছি। যার ফলে আমাদের হচ্ছে কি পুকুরও, এখন আমরা পুকুরেও যাই না, মাঠেও হচ্ছে কি আমাদেরকে খুব কম দেখা যায়। আমরা আসলে হচ্ছে কি এখন মোবাইল গেমিং নিয়ে ব্যস্ত। অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন গেম হচ্ছে ব্যান্ড হয়েছে, তারপরেও হচ্ছে কিন্তু কোনো রকম হচ্ছে গেমিংয়ের প্রবণতা কারোর এক ফোঁটাও কমেনি। অর্থাৎ তা বরঞ্চ আরও হচ্ছে কি আরও অনেক বিকল্প পথে সেই সমস্তকে কিভাবে ব্যবহার করা যায়, সেই সমস্ত দক্ষতা তোমরা অর্জন করেছো। তো এইভাবেই যে কি শিবনাথ শাস্ত্রী তার শৈশবের কথা বা সেই শিশুকালের কথাকে এখানে তুলে ধরেছেন। ফড়িং দিগকে কচি কচি দুর্বার ঘাস খাওয়াইতাম। পিঁপড়ে দিগকে চিনি, মধু প্রভৃতি খাইতে দিতাম। পিঁপড়ের গতিবিধি লক্ষ্য করিতে এতই ভালো লাগিত যে আমি যখন 6-7 বছরের ছেলে, তখন পিঁপড়ের রোগ হইয়া চারি হাত পায়ে পিঁপড়ের সঙ্গে সঙ্গে ঘুরিতাম। মাছি মারিয়া খ্যাংরা কাঠির অগ্রভাগে ভাঙিয়া সেই কাটা দ্বারা সেই মাছি আবার মাটিতে পুঁতিয়া দিতাম। দিয়া কখন পিঁপড়ে আসিয়া মাছি ধরিয়া টানাটানি করিবে, সেই অপেক্ষায় বসিয়া থাকিতাম। অর্থাৎ যে কি তিনি মাছি মেরে পিঁপড়ের খাবারের জন্য সেই মাছিকে পিঁপড়ের কাছে উৎসর্গ করে দিতেন। হয়তো আধ ঘন্টা পরে সেখানে একটি পিঁপড়ে দেখা দিল। সে প্রথমে আসিয়া মাছিটার পা ধরিয়া টানাটানি আরম্ভ করিল। যখন দেখিল সহজে টানিয়া লইতে পারে না, তখন চারিদিকে প্রদক্ষিণ করিয়া একবার নামে বড়ই ব্যস্ত। তারপর যে কি প্রদক্ষিণ করিয়া পরীক্ষা আরম্ভ করিল। আমার খ্যাংরা কাঠির উপরে একবার উঠে একবার নামে, বড়ই ব্যস্ত সে। অবশেষে সে চলিয়া গেল। আমি তার সঙ্গে সঙ্গে গুড়ি মারিয়া চলিলাম। সে গিয়া গর্তের মধ্যে প্রবিষ্ট হইল। অর্থাৎ কি পিঁপড়ে, মানে একটা পিঁপড়ে হচ্ছে কি সেই মাছিটার আশেপাশে ঘুরে
সে সেখান থেকে যে একটা কাঠি পুঁতে রেখেছিল সেই কাঠিটার উপরে একবার ওঠানামা করে সেখান থেকে চলে গেল কোথায়, তার যে আসল ডেরা আছে, তার যে বাসা রয়েছে সেই বাসার ওখানে চলে গেছে। চলে গিয়ে কি করলো, চলে গিয়ে সে অবশেষে সে চলিয়া গেল, আমি তার সঙ্গে সঙ্গে গুড়ি মারিয়া চলিলাম। সে গিয়া গর্তের মুখে প্রবৃষ্ট হইল, আমি দ্বারে অপেক্ষা করিয়া রহিলাম। আরো আধ ঘন্টা গেল, শেষে দেখি সৈন্যদল বাহির হইল, পিঁপড়ের সারি, মধ্যে মধ্যে দুইটা করিয়া বলবান অপেক্ষাকৃত দীর্ঘাকৃতি পিঁপড়ে। পরে ভাবিয়াছি তাহারা সেনাপতি হইবে। তার মানে কি, একটা পিঁপড়ে গিয়ে খবর দিয়ে বিশাল বাহিনী নিয়ে চলে এসেছে। প্রকাণ্ড সৈন্যদল ক্রমে আমার মাছির নিকট আসিয়া মাছির নিকট উপস্থিত। তখন মহা টানাটানি আরম্ভ হইল। অবশেষে আমি খ্যাংড়া কাঠিটি তুলিয়া লইলাম। তখন মাছি লইয়া সকলে গর্তের দিকে দৌড়িল। ইহারা ফিরিতেছে, তখন অপরেরা আসিতেছে। পথে মুখোমুখি করিয়া কি সংকেত করিল যে যাহারা আসিতেছিল তাহারাও ফিরিল। আমি মনে করিতাম ইহারা নিশ্চয় কথা কয়। তখন মাটির দিকে কান পাতিয়া রহিতাম, তাহাদের শব্দ শোনা যায় কি। কান পাতিয়া আছি, তখন কেহ শব্দ করিলে বারণ করিতাম, চুপ করো চুপ করো, পিঁপড়েরা কি বলছে শুনি। ইহা দেখিয়া বাড়ির লোকেরা হাসাহাসি করিতেন। এই ব্যাপার প্রায় সর্বদাই ঘটিত। তার মানে কথক ছেলেবেলায়, তার হচ্ছে শৈশবকালে, তিনি হচ্ছে কি পিঁপড়ের বক্তব্য, অর্থাৎ কি একটা খাবার নিয়ে যখন একদল পিঁপড়ে তাদের গর্তের দিকে চলে যাচ্ছে, বাসার দিকে, ডেরার দিকে চলে যাচ্ছে, তো তখন হচ্ছে কি আরো বাকিরা যারা পেছন পেছন আসছিল তাদের সঙ্গে মাঝপথে দেখা এবং তাদেরকে কি বলাতে তারাও হচ্ছে কি ডেরার দিকে চলে যাচ্ছে। তার মানে কি, হয়তো কিছু একটা বলেছে যে চল চল আমরা নিয়ে চলে এসেছি চল। তো এইভাবে এরকম হচ্ছে কি তাদের মধ্যেও কথাবার্তা হয়, অর্থাৎ যে লেখক সেই সময় কত ছোট ছেলে, আর সেই ছোট্ট অবস্থায় তিনি হচ্ছে কি পিঁপড়ের মধ্যেও যে বার্তালাপ হয় সেটাকে তিনি সূক্ষ্মভাবে ভেবে দেখার চেষ্টা করেছেন। অর্থাৎ এরকমভাবে তার একটা গভীর হচ্ছে কি অনুভূতির দিক আমরা এখানে পাচ্ছি। তারপরে পাখি ধরিবার ও পুষিবার জন্য বিশেষ উৎসাহ ছিল। পাখির বাসা হইতে বাচ্চা চুরি করিয়া আনিতাম, আনিয়া তাহার মায়ের মতো যত্নে তাহাকে পালন করিতাম। সে জাতীয় পাখিরা কি খায়, তাহাদের মায়েরা কিরূপে খাওয়ায়, এ সকল সংবাদ পাড়ার ডানপিটে ছেলেদের কাছে পাইতাম। সেইরূপ করিয়া দিনের মধ্যে 10 বার করিয়া খাওয়াইতাম। অর্থাৎ পাখি ধরে পাখিকেও হচ্ছে বেশ আদর যত্ন করতেন। হাড়ির গায়ে ছিদ্র করিয়া তাহার মধ্যে কুটি কাটি দিয়া বাসা বাঁধিয়া তাহার মধ্যে বাচ্চা রাখিতাম। মানে পাখির ছানাকে অত্যন্ত যত্ন সহকারে তিনি রাখতেন। এরপর কি করতেন, রাখিয়া একখানা সরা দিয়া ঢাকিয়া হাড়িটি ঘরের চালে ঝুলাইয়া দিতাম, পাছে সাপে খাইয়া যায়। তারপর খেজুর গাছের ডাল কাটিয়া অগ্রভাগের পাতাগুলি ছিঁড়িয়া খ্যাংড়ার মতো করিয়া তাহাকে বলে ছাট। সেই ছাট হাতে করিয়া মাঠে মাঠে ঘাস বনে ফড়িং ধরিতে যাইতাম। ঘাসের উপর ছাট গাছি ঝুলাইতে ফড়িং লাফাইয়া উঠিত। অমনি সেই ছাট তাহার পৃষ্ঠদেশে মারিয়া তাহাকে অর্ধমৃতপ্রায় করিতাম। সেই অচৈতন্য অবস্থায় তাহাকে এক বাঁশের কেরের মধ্যে পুরিতাম
এই রূপে ঘণ্টার পর ঘণ্টা ফড়িং ধরিতাম, ধরিয়া আনিয়া পাখিকে খাওয়াইতাম। পাখির বাচ্চা পোষা প্রায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হইত। অর্থাৎ কি, যে পাখির বাচ্চা কি হতো, পোষা প্রায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হইত। বাবা তখন ছুটিতে বাড়িতে থাকিতেন, তিনি আমার পাখি পোষা দেখিতে পারিতেন। পাখির বাচ্চাকে খাওয়াইতে দেখিলে আমাকে মারিতেন। সুতরাং তাহার অনুপস্থিতি কালে আমাকে ওই বাচ্চার মায়ের কাজ করিতে হইত। পিতার হস্তে এত প্রকার খাইয়াও কিরূপে আমি তাহাদিগকে পালন করিতাম তাহা ভাবিলে আশ্চর্য বোধ হয়। অর্থাৎ গল্পের লেখক, কথক কি করছেন, গল্পের লেখক বা কথক তিনি তার শৈশবের স্মৃতিতে বলছেন যে পাখিকে খাওয়াবে তার মা, কিন্তু সেই পাখি যখন তিনি পোষার জন্য রাখতেন, তো তাকে হচ্ছে কি তার মায়ের কাজটা করতেন হচ্ছে কথক। আর সেটা দেখে তার বাবা কি করতেন, তার বাবা ভীষণ রেগে যেতেন, আর রেগে গিয়ে তাকে অনেক মেরেছেন, কিন্তু তবুও তার কাজ থেকে তাকে দূরে সরাতে পারেননি। এইভাবেই তিনি হচ্ছে কি আড়ালে আবডালে সেই পাখির যত্ন করে এসেছেন। তারপর কি হতো, আমি কেবল পাখির বাচ্চা পুষিতাম তাহা নয়, ধাড়ি পাখিও পুষিতাম। বড় পাখি ধরিবার 3 প্রকার কৌশল ছিল। এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা এখানে, যে এই গুরুত্বপূর্ণ অংশটিকে তোমরা মার্ক করে রাখবে, যে বড় পাখি ধরার 3 প্রকারের কৌশল ছিল। প্রথম কি, আমাদের উঠানে একটি ধামা খাড়া করিয়া তাহার সম্মুখে চাল কলাই ছড়াইয়া, সে কি করতেন, চাল কলাই ছড়াইয়া ধামার পৃষ্ঠে একগাছি বাখারির অগ্রভাগ লাগাইয়া অপর প্রান্ত দাবাতে লাগাইয়া অপেক্ষা করিয়া বসিয়া থাকিতাম। অর্থাৎ কি, যে বাখারি হচ্ছে কি, বাঁশের বাতাকে বলা হয় বাখারি। আর ধামা হচ্ছে কি, ধামা হচ্ছে বড় ছুরিকে বলা হয় ধামা। অর্থাৎ প্রথম কৌশলটা কেমন ছিল, প্রথম কৌশলটা ছিল যে অনেকটা কেমন, যে ছবিতে যদি দেখো তাহলে কি কেমন মনে হবে, ছবিতে যদি দেখো তাহলে মনে হবে মনে করো এটা ধামা, মনে করো এটা হচ্ছে একটা ধামা বা ছুরি। তো সেক্ষেত্রে কি করতে, এই ধামা বা ছুরিকে এইভাবে সেটাকে হচ্ছে কি মাটির সঙ্গে এমনভাবে সেটাকে হেলান দিয়ে দিতেন। তারপর হচ্ছে কি, তারপর এখানে হচ্ছে বিভিন্ন খাবার ফেলে রাখতে, এই খাবার ফেলে রাখার পরে কি হতো, এই খাবার ফেলে রাখার পর আর এই অংশের মধ্যে কি করতেন, এই অংশের মধ্যে একটা কোনো দড়ি বা কোনো কিছু বেঁধে সেটাকে দূরে ফেলে রাখতেন। আর এরকম ভাবে রেখে দিলে হচ্ছে কি, এখানে যখনই হচ্ছে পাখি এই সমস্ত খাবার খাওয়ার জন্য চলে আসতো, তখন কি করতেন, তখন হচ্ছে এটাতে ধরে তিনি হচ্ছে কি টান দিতেন না, তখনই এটা পড়ে যেত, আর এটা তখন উপর হয়ে পাখির উপরে পড়ে যেত, আর পাখিটা হচ্ছে কি সেই ধামার ভিতরে ফাঁদে আটকা পড়ে যেত। এইভাবে এটা ছিল কি তার একটা পাখি ধরার প্রথম কৌশল। তাহলে যে কি, যে এমনভাবে তিনি হচ্ছে পাখি ধরতেন। এক গাছে বাখারির অগ্রভাগ লাগাইয়া অপর প্রান্ত দাবাতে লাগাইয়া অপেক্ষা করিয়া বসিয়া থাকিতাম। কোনো ঘুঘু বা পায়রা বা শালিক যেই আসিয়া এক মনে চাল কলাই খাইত, অমনি বাখারির ধারা ধামাটি ঠেলিয়া
তাহাকে ধামা চাপা দিতাম। দ্বিতীয়, গাছের ডালে যখন পাখিতে পাখিতে ঝগড়া ও মারামারি করিত, তখন তাহার নিচে গিয়া কাপড়ের জার পাতিতাম। তাহারা মারামারি করিবার সময় রাগে এমন অন্ধ হয় যে দুজনে জড়াজড়ি করিয়া পাকা ফলটির মতো গাছের তলায় পড়িয়া যায়। কখনো কখনো ওইরূপে আমরা কাপড় পড়িয়া যাইত, কখনো কখনো কি হতো, ওইরূপে আমার কাপড়ে পড়িয়া যাইত। আর সেই কাপড়ে যখন পড়ে যেত তখন তিনি কি করতেন, সেই কাপড়টাকে সম্পূর্ণভাবে সেটাকে হাতের মধ্যে গুটিয়ে ফেলতেন, আর তার ফলে হচ্ছে কি পাখিটাও ধরা পড়ে যেত। তারপর হচ্ছে যে সেইভাবে কি হয়েছে, আরেকটা হচ্ছে কি, তৃতীয় কেমন, টুনটুনি দোয়েল প্রভৃতি পাখিরা যখন অন্যমনস্কভাবে গাছের ডালে বসিয়া থাকিত, তখন ভোঁ করিয়া তাহাদের পায়ের নিকটস্থ ডালে সজোরে ঢিল মারিতাম। হঠাৎ তাহাদের পায়ের নিকটস্থ ডালে সজোরে ঢিল লাগাতে তাহারা দিশেহারা হইয়া পড়িয়া যাইত। আমি অমনি তাহাদিগকে ধরিতাম। অর্থাৎ পাখি ধরার কিন্তু কৌশলগুলো বেশ মজার। এটা যেমন হচ্ছে কি, প্রথম কৌশলটা খুবই সহজ, আর পরেরটা সেটাও হচ্ছে কি, সেটাও বেশ মজার একটা কৌশল। সেটা কেমন, যে মনে করো একটা বিশাল বড় গাছ রয়েছে, ঠিক আছে, মনে করো একটা বিশাল বড় গাছ। এই গাছে কি করতে, এই গাছের তলায় একটা এরকম হচ্ছে কি, যে একটা বিশাল বড় কাপড় এভাবে হচ্ছে কি এটাকে রেখে দিবেন, ঠিক আছে, এটাকে এভাবে হচ্ছে কি রেখে দিবেন। আর এখানে হচ্ছে কি, ধরো কোনো পাখি যদি হচ্ছে এখানে বসে ঝগড়া করছে, তো সেই সময় হচ্ছে কি এই পাখিটা হচ্ছে যখন এই কাপড়ের মধ্যে এখানে পড়ে যেত, তখনই সঙ্গে সঙ্গে হচ্ছে কি এই কাপড়টাকে তিনি হচ্ছে সম্পূর্ণভাবে গুটিয়ে ফেলতেন। যার ফলে কি হতো, যার ফলে পাখি হচ্ছে সেই কাপড়ের মধ্যে আটকা পড়ে যেত, নেটের মধ্যে আটকা পড়ে যেত। এটা হচ্ছে দ্বিতীয় কৌশল। আর তৃতীয় কৌশলটা খুবই সহজ, সেটা তো বলার অপেক্ষা রাখে না, যে কি পাখি যে ডালে বসতো সেই ডালের কাছের ডালে হচ্ছে কি সজোরে ঢিল দিয়ে, তারপর হচ্ছে কি তার ফলে হচ্ছে কি পাখিও হতচকিত হয়ে যেত, আর সেই সময় সে পড়ে যেত। এরকমভাবেই হচ্ছে কি, এরকমভাবেই বিষয়টাকে তিনি বর্ণনা করেছেন। এরকমই হচ্ছে যে শৈশবের স্মৃতি গল্পে লেখক বা কথক তার হচ্ছে ছেলেবেলায় যে স্মৃতিকথা, ঠিক আছে, সেই স্মৃতিকে প্রবন্ধের মধ্য দিয়ে তিনি সহজভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি আশা করব যে এই পাঠ্য অংশটি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো, কারণ বিশেষ কোনো কিছুই তেমন ছিল না যেখানে হচ্ছে কি যে না বোঝার মতো জটিল কিছু নেই। কথক শিবনাথ শাস্ত্রী বা লেখক শিবনাথ শাস্ত্রী তার ছেলেবেলার একটা সুন্দর স্মৃতি, শৈশবের, সেই হচ্ছে ফড়িং নিয়ে, পিঁপড়ে নিয়ে, তারপর হচ্ছে পাখি ধরার কৌশল, তারপর মনে করো যে পাখিকে খাওয়ানোর যাবতীয় রীতি, এই সমস্ত তিনি খুব সুন্দরভাবে হচ্ছে এখানে বর্ণনা করেছেন। আর আমি আশা করব যে বোর্ডে তোমাদের বিষয়টাকে বোঝানো হয়েছে, এতে করে তোমাদের বিষয়টাও অনেকটাই সহজ হয়ে গেল। আর ঠিক এইভাবেই পরবর্তী ক্লাসে আমি আবার হচ্ছে কি এর অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে শেয়ার করে দেবো। আর একটা বিষয়, যে রেগুলার অ্যাসাইনমেন্ট অনেকেই সাবমিট করছো না, তো সেক্ষেত্রে ক্লাস টিচারের কাছে ইনফর্ম করা হয়ে গেছে। তো আর যাদের এখনও পর্যন্ত সাবমিট করা হয়নি তাদের নামে খুব দ্রুত প্যারেন্টসের কাছে রিপোর্ট যাবে। তো তাই আমি মনে করব যে তোমরা অতি দ্রুত আমাকে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবে। আজকের আলোচনা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। নমস্কার।